মেঘ বিপুল চোখে তাকিয়েছে। শরীরের কম্পন তীব্র থেকেও তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের উপর থেকে আঙুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখল। মেঘের গলা ভার হয়ে আসছে, কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি টরিতে আবিরের মন গলানো সম্ভব না। আগেই সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা মানিস নি, ধ্বংসের দ্বার প্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভ্রু কুঁচকে বলল, ধরেই তো নি, ছাড়বো কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো সরছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির দু হাতে ভর রেখেই অষ্টাদশী মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দুজোড়া ওষ্ঠের মাঝে শুধু কয়েক সেন্টিমিটারের ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে ওষ্ঠদ্বয়। তখনই আবিরের ফোনের রিংটোন বেজে উঠল। রিংটোনের সাথে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসল। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখল মালা নামের সেভ করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে। ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বিরেতে আবির ভাইকে কল করে এটা মেঘ সহ্যই করতে পারছে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে। কিন্তু মেঘ রাগে এক ঝটকায় আবিরের হাত ছাড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দিব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে। দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাই পছন্দ করেন না। মিমের বলা ঘটনা যদি সত্যি হয়, তবে মালা আপুর হাতে আশিক নাম আবির ভাই লিখিয়েছেন, আর সেই কাজ মেঘের জন্যই করেছেন। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দেয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখেছে বিধায় রাগ করছে। সবসময় তো সে দেখে না, তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়েই চলেছে। মালা আপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে মনে হয়, আর রাগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেয়া হয়। তবে তানভীরদের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনেই জনপ্রিয়তায় প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববোধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ, এইসব ক্ষেত্রে সভাপতি থেকেও তানভীর এগিয়ে আছে। তাছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানভীর। তানভীর আর আবির দুজনকেই বলেছিল এমপি কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিয়ে দিবে, কিন্তু দু ভাইয়ের কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দুই ভাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনই তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক, একমাত্র ছেলে বলে কথা। উপরে যতই রাগ দেখান না কেন,
ছেলে যেই কাজ করছে সেটাতেই যেন সফল হতে পারে সেই দোয়াই করছেন তিনি। 2-3 বার আবিরকে কল দিয়ে খবরও নিয়েছেন। সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন। সন্ধ্যার পর পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছেন। আবিরের পিছন পিছন তানভীরও প্রবেশ করলো। সোফায় 3 ভাই আদি বসে আছে। মেঘার মিম ডাইনিংয়ে বসে গল্প করছিল। আবির ঢুকতেই ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজোটে বললেন, আলহামদুলিল্লাহ। মেঘার মেম দুজনেই ছুটে এসে তানভীরকে প্রশ্ন করে, জিতছ? তানভীর হেসে উপর নিচ মাথা নাড়ে। কনগ্র্যাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ বোনু, আজ থেকে তোর নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে প্রশ্ন করল, আর আমি? তোকেও কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলে, ট্রিট দিবা না? অবশ্যই দিব। আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই তানভীরকে অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয়ে আছে কখন জানি আব্বু বা বড় আপু লেকচার দেওয়া শুরু করেন। আমির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আঁতকে ওঠে। আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে? ভাবা যায়। তানভীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আমির, মেঘ, মিম আদি সবাইকেই নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সেই সঙ্গে বড় আপু আর আব্বুর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলতে হবে, অথচ আব্বু, বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়েই তানভীরের সঙ্গে একটা ছবি খোঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্টস করছে। বন্যাও কনগ্র্যাচুলেশন লিখে কমেন্ট করেছে। পরক্ষণে মনে হলো তানভীর ভাইকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি না কি মনে করে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কনগ্র্যাচুলেশন। বাবা, তুমি আমায় অভিনন্দন জানাবে তা তো কল্পনাও করতে পারছি না। না মানে মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শুনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটোখাটো একটা ট্রিট দিতাম। শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুনো মেয়ে, ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না, এটা যার যার ইচ্ছে থেকে আসে। বিকেলে কল দিব, রেডি থেকো। শুনেন। বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবা? ট্রিট দিলে মেঘার আমাকে একসঙ্গে দিতে হবে, আমি একা যাব না। ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনেই থাকবো। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কল কেটেই বর্ণা মেঘকে কল দিয়ে সব কিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুজনেই আজ সকাল সকাল বেরিয়েছে। তানভীরের জন্য গিফট কিনবে সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে আসছে।
দু একটা কথা বলে মিখ আর বন্যা ক্লাসে চলে গেছে। মিনহাজ আর তামিম দুজন বাহিরে দাঁড়িয়ে আছে। মিনহাজ আর মেঘকে সেই প্রথম দিন থেকে পছন্দ হলেও তামিম বন্যার উপর ওই রকমভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়ে। মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে, সেই সাথে বন্যা আর তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে। এইসব ভেবেই মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস রয়েছে। এখন মিনহাজ তামিমকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে বন্যার এখন পর্যন্ত কারো প্রতি কিছুই শোনেনি, তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করছে যেন বন্যাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বন্যাকে ডাকলো। দুজনেই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলবি? হ্যাঁ, বল। দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব। তুই মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে করবে। ভার্সিটিতে এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতেই বলতে শুরু করলো, তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না, আর সমবয়সী কোনো ছেলের সাথে তো নয়ই। তোকে বন্ধু ভেবেছি, সবসময় তাই ভাববো। এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহম্মকের মতো তাকিয়ে থেকে সেও বন্যার পিছু নিল। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতেও মাশাল্লাহ, দুজনকে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয় ভাবার জন্য সময় নেবে, কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতেই তানভীরকে দেখল। আজ সে গাড়ি নিয়েই এসেছে। মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ছুটছিলি কেন? এমনি। বন্যার চোখে মুখে কিঞ্চিত রাগ। তানভীর দুজনকেই এক পলক দেখে পুনরায় প্রশ্ন করল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? না না, সমস্যা নেই। বল কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছিল। মেঘ মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানভীর সেটাকে সহজভাবে নিতে পারেনি। তানভীরের দু চোখ সরু হয়ে আসে, ভ্রুজোড়ার মাঝে কয়েক স্তর ভাঁজ হয়ে গেছে, চোখের শিরা উপশিরার বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানভীর অত্যন্ত গুরুতর কণ্ঠে প্রশ্ন করল, কে? মেঘ স্বাভাবিকভাবেই মজার ছলে উত্তর দেয়, তামিম। সহসা তানভীর ডান হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেটের দিকে তাকায়। তানভীরের দৃষ্টি অবিরত তামিমকে খুঁজছে, কিন্তু তামিম কোথাও নেই। বন্যা আর মেঘ কথা বলে চলে আসলেও তামিম সেখানেই দাঁড়িয়ে পড়েছিল। এইভাবে বন্যা রিজেক্ট করে দিবে এটা সে কোনো ক্রমেই ভাবতে পারেনি। ভেবেছিল বন্যা হয়তো সময় নিবে, কিন্তু না, মিনহাজ তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত।
তানভীর গলা খাকারি দিয়ে ঢোক গিলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতেই মূলত এমনটা করা। রক্তচক্ষু ঢাকতে পকেটে রাখা সানগ্লাসটা চোখে দিয়েই বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে। বাহিরে শান্ত থাকলেও তার মনের ঝড় চলছে। এই ঝড় প্রবল রাগের কারণে সৃষ্টি হয়েছে। ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবারের মতো দুটো ছেলে বন্ধু হয়েছে। কয়েক মাসের বন্ধুত্বেই তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল। যতবার মনে পড়ছে ততবার রাগে বন্যার নাক ফুলে উঠছে। তানভীর গাড়ির দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বস, আমি আসছি। মেঘ গাড়িতে বসতে বসতেই জিজ্ঞেস করল, কোথায় যাবে ভাইয়া? কাজ আছে। তানভীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। 5 মিনিটের মধ্যেই ফিরে আসছে। চোখে এখনও সানগ্লাস পরা। গাড়ির ড্রাইভারের সিটে বসে ফোনটা গাড়ির সামনে দিয়ে ছুঁড়ে ফেলে। গাড়ি স্টার্ট দিল। সানগ্লাসের কারণে চোখ দেখা না গেলেও মুখবিবরে আটকে রাখা নিঃশ্বাসের কারণে গাল দুটো অনেক বেশি গোলুমোলু দেখা যাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিমের বিষয়টা বন্যা সিরিয়াসলি নিলেও মেঘ এত সিরিয়াসলি নেয়নি, বরং খুব মজা পেয়েছিল। কিন্তু বন্যাকে সে এভাবে মুড অফ করে থাকতে দিবে না। তাই রাজ্যের যত আজগুবি কাহিনী বানিয়ে বানিয়ে বন্যাকে বলছে। এক পর্যায়ে বন্যার সব রাগ মেঘের আজগুবি গল্পের কাছে হার মেনে নিয়েছে। বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরেছে, সেই সাথে মেঘও হাসছে। তানভীর গাড়ির মিররের দিকে তাকিয়ে দুজনের স্বতঃস্ফূর্ত হাসি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও মুখ ফুলিয়ে শ্বাস টানল। দুই বান্ধবীর হাসি থামার নামই নেই। আজ যে ড্রাইভারের বদলে তানভীর গাড়ি চালাচ্ছে, এদিকে মেঘের কোনো হুঁশ নেই। আচমকা বন্যার নজর মিররে পড়তেই আঁতকে ওঠে। মেঘের হাত চেপে ধরে। শেষ। তানভীরের গুরুগম্ভীর চেহারা দেখে দুই বান্ধবীর হাসি গায়েব। চোখে চোখে ইশারায় কথা বলছে। তখনই তানভীরের ফোনে কল আসে। কলটা রিসিভ করে লাউডস্পিকারে রেখে দেয়। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, কোথায় আছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়ে চড়ে বসে। বিড়বিড় করে বন্যাকে বলে, এই যে হিটলার কল দিয়েছে। তানভীরের গুরুতর কণ্ঠের জবাব, রাস্তায়। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার অমনি তানভীর লাউডস্পিকার অফ করে এক হাতে ফোন কানে ধরেছে। দু একটা কথার জবাব দিল কিনা তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাকে আমি কতগুলো টেক্সট করেছি, তুমি কি সেগুলো দেখোনি? আবিরের উত্তর শোনা গেল না। তানভীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, সেগুলো দ্রুত দেখে রিপ্লাই করো, রাখছি। বন্যা আর মেঘ দুজনেই মুখ চাওয়াচাই করল। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘদের বসিয়ে তানভীর সোজা ফ্রেশ হতে চলে গেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওদের বিপরীতে বসে। সেই ভার্সিটির সামনে সানগ্লাস পরেছিল, সেটা সবেমাত্র খুলেছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানভীরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। করুণ স্বরে আর্তনাদ করে ওঠে, ভাইয়া, তোমার চোখ এত লাল কেন? মেঘের আর্তনাদে বন্যাও সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানভীরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে। তা দেখে বন্যাও ভয় পেয়ে গেছে। দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানভীরও অন্যদিকে তাকিয়েছে, কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে, তোমার চোখে কি কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠেছে? কোনো বিষয় নিয়ে আপসেট? বোনের অবিরাম প্রশ্নের উত্তরে তানভীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি, হয়তো তার জন্য।
মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। ভ্রুযুগল কুঁচকে আছে। সে আবিরের রাগান্বিত চোখও দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে চোখ এত লাল হয়? আমায় বেয়াক্কল পাইছ? ভালো করে তাকাও তো দেখি। তানভীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভেঙচি কেটে ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করব না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থাও করতে পারি। তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কী ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা ধরা কেন, এই সব কিছুর চিকিৎসা ভাবেই করবে। তানভীরের কল আসায় তানভীর ফোনে রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ, ডাক্তার মেয়ের বাপেরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানভীর কথা বলতে বলতে উঠে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এতক্ষণ যাবৎ অনেক কষ্টে সে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করল, হাসছিস কেন? তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছিলাম, তোর ভাইয়ের যে রাগ আর তেজ, কোন মহিয়সীর কপাল যে পূর্বে আল্লাহ ভালো জানেন। ভাবি সকাল সন্ধ্যা হাসপাতালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তোরে বলছে আমার ভাই যতটা রাগী তার থেকেও কয়েক গুণ বেশি কেয়ারিং। শুধু রাগী আর উগ্র মেজাজ হলে আমার মায়ের খেয়ে সারা বছর হাসপাতালে ভর্তি থাকতে হতো, অথচ আমার ভাই আজ পর্যন্ত আমায় একটা থাপ্পড় পর্যন্ত দেয়নি। বন্যা ঠাট্টার স্বরে বলল, আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কয়দিন মার খাইছিস? সত্যি বলছি, একদিনও না। এর মধ্যে তানভীর চলে আসছে। ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার প্লেট তানভীরের দিকে এগিয়ে দিয়েছে। তানভীর খাবে না। মেঘদের খাওয়া শেষ করতে করতে কম করেও 4-5 বার ফোনে কথা বলার জন্য উঠে গিয়েছে। যতবার এসে বসেছে ততবার মেঘ এটা সেটা সেধেছে, কিন্তু তানভীর কিছুই নিচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যার জোড়াজড়িতে তানভীর একটা ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানভীর একদৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখমণ্ডলে। মেয়েটা আহামরি সুন্দরী নয়, তবে তার চোখের দিকে তাকালে মনে হয় উপরে উপচে পড়ছে তীব্র মায়া। ছোট থেকেই মেয়েটাকে দেখেছে তানভীর, কিন্তু কখনো ওইভাবে চোখ মুখ খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করে। রাত পেরিতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলেও ঠিকমতো তাকাতে পারে না। চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুয়ে যায়। মেয়েটার অস্বস্তি দেখে তানভীরও আর তাকাতে পারে না। সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই, কিন্তু চোখের আড়াল হলেই বুকের ভেতর ছটফটানি শুরু হয়ে যায়। যেই ছটফটানি বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ মেঘ সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলায় ব্যস্ত। সেই সুযোগে তানভীর মুগ্ধ আঁখিতে বন্যাকে দেখেই যাচ্ছে। আচমকা তানভীরের দুঠোঁটির এক কোণ কিঞ্চিত প্রশস্ত হয়। ফোন হাতে নিয়ে ফেসবুকের টাইমলাইনে একটা পোস্ট করে, তুমি আমার ক্ষয়িষ্ণু হৃদয়ের মায়াময় প্রশান্তি। ওদের খাওয়া শেষ অনেকক্ষণ হলো। মেঘ কয়েকবার তানভীরকে চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানভীর তার কথা কানেই তুলছে না। বন্যার বাসা থেকে কল আসছে। কল শেষ করে বন্যার চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলেও তানভীর হুঙ্কার দিয়ে ওঠে, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি।
বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়, সেই সাথে হৃদস্পন্দন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে, নিঃশব্দে শ্বাস ছাড়ল। এমনভাবে সে কখনোই কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে। দুজোড়া চোখ অসহায়ের মতো তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলল, আমি যখন নিয়ে আসছি বাসা পর্যন্ত আমিই দিয়ে আসব। বন্যা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইমার্জেন্সি বাসায় যাওয়া প্রয়োজন। কেন? বাসায় যাওয়ার এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ওহ আচ্ছা, চলো তাহলে। আমি একা। গাড়ির চাবি রিংসহ হাতটাকে এমনভাবে টেবিলের উপর রেখেছে যে কাঁচ আর চাবির শব্দে আশপাশ স্তব্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধেক বলা কথাটাও। যথারীতি ওদের নিয়ে গাড়ি স্টার্ট দিল তানভীর। কিছু দূর যাওয়ার পর থেকেই তীব্র যানজট। তানভীর স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদে বাদে রক্ত টকবক করে উঠছে, রাগ কন্ট্রোল করতে পারছে না। আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘার বন্যার উপর। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় আসছে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান এত ডাকলেন, কত প্রশ্ন করলেন, কিন্তু তানভীর নিরুত্তরে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেকের মধ্যেই তানভীর আবিরের অফিসে আসছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হলো। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলে আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলের পাশে দুহাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানভীর পুনরায় বলা শুরু করে, দুদিন হয়নি ঢাকায় সে মানুষের পাখনা গজায় গেছে, পাখনা দুটা আজই পুরাই দিতাম। ওই ছেলের বন্যাকে প্রপোজ করার সাহস হয় কি করে? তার বুকটা ছিঁড়ে হৃৎপিণ্ডটা মেপে দেখার অতীব ইচ্ছে আমার। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, বস। আমি এখানে বসতে আসিনি, তুমি মারবার জন্য নিষেধ কেন করেছ? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনো সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চস্বরে পিয়েসকে ডাকল। পিয়েস আসতেই স্বাভাবিক কণ্ঠে বলল, শুনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং কষ্ট করে তুমি যাও। নাস্তার সাথে ভালো দেখে একটা ফুলের মালা নিয়ে আসো। আর হ্যাঁ, অবশ্যই সেটা যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে আসছে, কাগজ ফুলের মালা দিলে তো মান সম্মান থাকবে না। জি ভাইয়া, বলে পিএস চলে গেছে। তানভীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। পিএস বের হতেই তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবির সেসবে পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করছে আর মিটিমিটি হাসছে। তাদের দু ভাইয়ের দুরকম সমস্যা। আবিরের রাগ যখন কন্ট্রোলের বাহিরে চলে যায় তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের ওপর রাগ উঠলে সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়ে তবেই শান্ত হয়। আর পরিবার বা প্রিয়তমার ওপর রাগ করলে সেই রাগ নিজের উপর দিয়ে যায়। কখনো দেয়ালে অবিরাম ঘুষি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে, কখনো বা শখের জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানভীরের স্বভাব উল্টো। মারপিটে তার তেমন আগ্রহ নেই। তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ের জন্য অনেকবার অনেককেই হালকা পাতলা মাইর দিতে হয়েছে।
তবে খুব বেশি রাগ উঠলে তানভীর প্রচুর চিল্লায়, যা মুখে আসে তাই বলতে থাকে, কাউকে পরোয়া করে না। তার কথায় লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠছে মানে সে চিল্লাবেই। এই স্বভাব অনেকটা মেঘেরও আছে, বুঝুক আর না বুঝুক চিৎকার করে বাড়িঘর মাথায় উঠিয়ে ফেলবে। পুরো 10 মিনিট তানভীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেছে।